দমদম বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের মনোনীত প্রার্থী সুস্মিতা বিশ্বাস প্রচার সারলেন তার এলাকার দক্ষিণ দমদম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। এদিন সকাল সকাল দলীয় কর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে প্রচার করলেন এবং মানুষকে পরিবর্তনের বার্তা দিলেন। উত্তর ২৪ পরগনা জেলা শহর কংগ্রেসের জেলার সভাপতি তাপস মজুমদার এদিন সংবাদ মাধ্যমকে জানায় তারা প্রায় ৪০ বছর ধরে এই বাংলার ক্ষমতায় নেই। তিনি এও বলেন তাদের হয়তো অনেক ভুল ত্রুটি ছিল, যার জন্য বাংলায় রাজনীতির ফলাফল খুব একটা ভালো নয়। আগামী দিনে তারা পুনরায় নির্বাচিত হলে তারাও তাদের ভুল ত্রুটি ছেড়ে নতুনভাবে রাজ্যের মানুষের পাশে দাঁড়াবেন। এই কথা তিনি সংবাদ মাধ্যমকে জানান। দমদম থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট। একজন একজনকে ডাকছে মোটা ভাই বলে ওপেন মঞ্চে দাঁড়িয়ে, এটা কি ধরনের সংস্কৃতি আমাদের জানা নেই। আমি যে আজকে দমদম বিধানসভায় লড়াই করছি, কই আমি তো কোনো প্রার্থীর নামে একটা বাজে কথা বলছি না, কারণ আমার ব্যক্তিগত কোনো প্রার্থীর এগেইনস্টে কোনো ক্ষোভ নেই, কোনো লড়াই নেই, তার সাথে তো কোনো লড়াই নেই। লড়াই তো তার দলের সাথে, তার মতাদর্শের সাথে, তার নীতির সাথে। সুতরাং তৃণমূল আর বিজেপির এই গোটা গেম আমরা ভাঙবই। আমরা সাধারণ মানুষের মনের মধ্যে পৌঁছে একটাই জিনিস বোঝাবো, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, আগামী দিনের চাকরি, শিল্প, এগুলোর জন্য আমাদের লড়াই করতে হবে, বাঁচতে হবে। আগামী দিন আমরা সোনার বাংলা তৈরি করব। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, আপনাদের নিউজ ইন বাংলার এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি ভোট প্রচারে। ইলেকশনের আর কয়েকটা দিন মাত্র বাকি, আর সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু সমস্ত প্রার্থীরা তারা বেরিয়ে পড়েছে। আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি দক্ষিণ দমদম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে। এখানে কিন্তু কংগ্রেসের মনোনীত প্রার্থী সুস্মিতা বিশ্বাস তার প্রচারে বেরিয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলে নেব। আর আজকে আপনি বিধানসভা নির্বাচনে আপনি দাঁড়িয়েছেন, কি বলবেন, কি বার্তা দেবেন আজকে এলাকার মানুষকে, মানুষের কাছে এসেছেন, কি বলবেন? দেখুন, আমি আমার ওয়ার্ডে যখন ঘুরছি তখন আমার একটাই মনে হচ্ছে, এটা তো আমার নিজেরই বাড়ি। তার কারণ এই ওয়ার্ডটার প্রতিটি লোককে আমি নিজের বাড়ির মতো দেখেছি এবং আমার নিজের আত্মার সাথে সম্পর্ক এই মানুষগুলোর পাশে আমি 24/7 ছিলাম এবং তার পরবর্তী ক্ষেত্রে আমাকে জোর করে হারানো হয়, কিন্তু এই মানুষগুলোর পাশে আমি সবসময় থাকার চেষ্টা করি। তাই ওদের সাথে আমার অন্তরাত্মার সম্পর্ক। তাই জন্য আমি যখন আজকে এই ওয়ার্ডে ঘুরছি, আর আমার নিজের ওয়ার্ডে যখন ঘুরছি ৯ নম্বর ওয়ার্ডে, তখন অন্যান্য ওয়ার্ডের থেকে ঘোরার যে ফিলিংসটা, এই ফিলিংসটা একটা আলাদা ফিলিংস। এইটা আমি ঠিক কাউকে বোঝাতে পারবো না, কারণ প্রত্যেকের সাথে আমার ইন্ডিভিজুয়ালি সম্পর্ক রয়েছে। এবং এই জায়গায় আজকে যে আমাদের লড়াইটা, যেটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে, যেই দুটো পার্টি একে অপরের দোসর, তার জন্য আমরা যে লড়াইটাতে নেমেছি, শুধু এই লড়াইটা সাম্প্রদায়িক দাঙ্গা, কর্ম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিল্প, এসব তো আছেই, কিন্তু মানুষের যে মিনিমাম পরিষেবাটা, মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছে না। আপনি দেখুন চারিদিকে, আপনার ক্যামেরা দিয়ে দেখলেই দেখতে পাবেন, চারিদিকে জঙ্গল, পাথর পড়ে আছে, নোংরা, ঝিলটা পুরো নোংরা হয়ে পড়ে আছে। আমি আজকে যখন বাড়ি বাড়ি যাচ্ছি, লোক আমাকে কমপ্লেন করছে কাজ ঠিক মতো হয় না, রাস্তা এখন হঠাৎ করে ভোট এসছে, এখন হঠাৎ করে রাস্তা হচ্ছে, সারা বছর কোনো নিকাশি ব্যবস্থা কিংবা রাস্তা কোনো কিছু হয়নি। আজকে তার জন্য আমি বেরিয়ে মানুষকে কথা দিচ্ছি যে আমি যদি বিধানসভায়ও আসতে পারি, তাহলে কিন্তু আমি নিশ্চয়ই এই কাজগুলো করবো। আর আমি বলতে চাই, এই যে আজকে নির্বাচনটা হচ্ছে না, আপনাকে এটা আমি বলে রাখলাম এখানে দাঁড়িয়ে, এই নির্বাচনটা কিন্তু মানুষ কাউন্সিলরদের এগেনস্টে ভোট দিচ্ছে। তার ভোট দিচ্ছে মানে দেবে, তার কারণ তাদের যা আচার আচরণ এবং তাদের যা কথাবার্তা এবং তারা যে এরকম উদ্ধত, তারা যে এরকম মানুষকে অবহেলা করে, মানুষকে বোঝার চেষ্টা করে না, সেই জায়গাটা কিন্তু মানুষের ভিতরে সেই কষ্টটা আছে। আপনাকে ত্রিমুখী লড়াই, অর্থাৎ সিপিএম, কংগ্রেস এবং বিজেপি, তিনটে দলের সঙ্গে আপনার ত্রিমুখী লড়াই।
হ্যাঁ, লড়াই লড়াই লড়বো, এতে কোনো ব্যাপার নেই। আমরাই একমাত্র বিকল্প। তৃণমূল এবং বিজেপি, এই দুটো শক্তিকেই আটকানো আমাদের উদ্দেশ্য। তার কারণ হচ্ছে তৃণমূল হচ্ছে দুর্নীতি আর সন্ত্রাসের মাথা, আর বিজেপি হচ্ছে সাম্প্রদায়িকতার মাথা। এরা একে অপরকে এর মধ্যে আটকিয়ে রেখে মানুষের যন্ত্রণা, মানুষের জ্বালা, মানুষের চাকরি নেই, 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে, সেসব সব জায়গা থেকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য এই এসআইআর নির্বাচন কমিশন এই নিয়ে পড়ে গেল আজকে বিগত কত মাস ধরে। কি বার্তা দিচ্ছেন মানুষকে? মানুষ কি কত সাড়া পাচ্ছেন? আমি সারা পাচ্ছি। আমি মানুষকে একটাই বার্তা দিচ্ছি, আমি সবার আশীর্বাদ চাই এবং সবার আশীর্বাদ চাই। সবার আশীর্বাদে যদি মানুষ মনে করে আমি যোগ্য, আমাকে ফিরিয়ে আনবে, তাহলে আমাকে নিশ্চয়ই হাত চিহ্নে ভোট দিয়ে তারা ফিরিয়ে আনবে। শুধু যে আজকে ভোটে দাঁড়িয়েছেন, আপনি তো ঘরের একজন মানে মা কিংবা কারো ওয়াইফ, তো সেইভাবে ভোটে প্রচারে বেরিয়ে মানে বেরোতে, এই যে সবাইকে নিয়ে একসাথে বেরোতে, কিভাবে করছেন এই কাজগুলো? দেখুন, আমার ফ্যামিলিতে আমার ছেলে এখন যদিও বাইরে, আমার হাজবেন্ড রয়েছে, আমার শাশুড়ি। হচ্ছে আপনাদের প্রার্থীরাও দেখলাম বেরিয়েছে, জনসংযোগ করছে, কি বার্তা দেবেন আজকে? দেখুন, বার্তাটা এইটা হলো, আমাদের কংগ্রেসের 20 বছর পর আমরা একা লড়ছি। 294টা আমরা সিট জিতে পেরেছি। আরো অনেকে দাঁড়াবার জন্য অনেক অ্যাপ্লাই করেছে, কিন্তু তারা পায়নি। কিন্তু 20 বছর পর আমাদের ভোটটা যে পজিশনটা কি, এটারও দেখার দরকার আছে। এবার আমি আপনাকে বলতে পারি, আমরা এবার কিন্তু কংগ্রেস খাতা খুলবে। কংগ্রেস অনেক খাতা খুলবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে আমরা খাতা খুলবো। আমাদের কথা হয়েছে, আমাদের চারিদিকে যে ফ্ল্যাগ উঠছে, হোর্ডিং লাগছে, আমাদের ক্যান্ডিডেটটা বাড়ি বাড়ি যাচ্ছে, আমাদের সঙ্গে তো মানুষের সঙ্গে যোগাযোগই বন্ধ হয়ে গেছিল। সেই যোগাযোগটা তো হচ্ছে, খারাপ হোক ভালো হোক, মানুষের সঙ্গে তো যোগাযোগ হচ্ছে। আমরা কি ইয়ে করবো, আমরা সেটা আমরা বলেও দিচ্ছি যে আমরা জিততে কি করতে পারবো, কি করব। এইটাই আমাদের বড় আনন্দের ব্যাপার। আচ্ছা, কংগ্রেস তো সর্বভারতীয় দল এবং প্রথম দিক থেকে রয়েছে, মানে একদম দেশ স্বাধীনের পর থেকে, সেটা এখন কেমন কেমন? দেখো, কংগ্রেস দল কোনোদিন জাতের রাজনীতি করে না। কংগ্রেস দল সবসময় জাতের রাজনীতি কোনোদিনই করেনি। তার জন্য কংগ্রেস দলটা এত বছর টিকে আছে। কংগ্রেসে এই যে বিজেপি সরকার যারা, এরা জাতের রাজনীতি করে, হিন্দু মুসলিম খ্রিস্টান এই যে ভাগ করে দিচ্ছে, এইটা ভারতবর্ষে কিন্তু ক্ষতিকর। দেখুন, আমাদের মধ্যে মুসলিমও আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সব জাতের লোক আছে। কিন্তু বিজেপির মধ্যে বলুন, মুসলিমরা একটা সাইড হয়ে গেছে। এগুলো হলো জাতের। পশ্চিমবঙ্গে যে নির্বাচন হচ্ছে, এই জাতের রাজনীতি, হিন্দু মুসলিম, হিন্দু কেন হিন্দু মুসলিম করবো আমরা? ধর্মীয় মেরুকরণ কখনো করা উচিত না। কেন? এটা দেশের ক্ষতি, রাজ্যের ক্ষতি। কেননা একটা ঘটনায় যে এখানে মুসলিমরা অনেক দিন ধরে বাস করছে, সব মুসলিম খারাপ হয়, সব হিন্দু খারাপ হয় না কখনো। হ্যাঁ, খারাপ ভালো নিয়েই তো চলতে হয়। সেটা নিয়ে আমরা মনে করি সব জাতকে নিয়ে রাজনীতি করা ভালো। তাই এটাই আমাদের বলার বক্তব্য। দেখা যাচ্ছে আগেকার মানুষের, অর্থাৎ যারা ভোট দেবে, তারা চাইতো যে একটা বাসস্থান, পেটের খাবার, কর্মসংস্থান। কিন্তু এখনকার যখনই কোনো ক্যান্ডিডেট যাচ্ছে, বিশেষ করে শাসক দল কিংবা বিরোধী দল, তারা কিন্তু একটাই কথা গিয়ে বলছি, ধর্মের রাজনীতি, হিন্দু মুসলিম জাত পাত নিয়ে রাজনীতি এখন চলে, এবার পুরোটাই জাতের রাজনীতি চলে এসেছে। আমার মনে হয় ভারতবর্ষকে বাঁচাতে গেলে আমাদের গণতন্ত্র দেশ, আমাদের ব্যক্তিগত মত কেন, সবারই মত, গণতন্ত্র দেশে এখনো কিন্তু এই জাতপাতে সবাইকে নিয়ে চলে বলে কিন্তু এখনো টিকে আছে দেশটা। অন্য রাজ্য, অন্য দেশের মতন না। তাই আমাদের দেখেন, পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, সবার কিরকম অবস্থা, কিন্তু ভারতবর্ষে কিন্তু ভারতবর্ষের জায়গায় আছে। এই রাজনীতি, জাতপাতের রাজনীতিটা বন্ধ করে দেওয়া উচিত। যে যাকে ভোট দেবে দিক না, কোনো অসুবিধা নেই। ঠিক নির্বাচনে আসলে বলে এই যে এসআই হলো, এসআইতে ধরুন হিন্দু বাদ যায়নি, হিন্দু অনেক বাদ গেছে, মুসলিমও বাদ গেছে, কিন্তু মুসলিমদের বলা হচ্ছে খালি মুসলিমদের নাম বাদ গেছে। এটাও ঠিক না, হিন্দুদের অনেক নাম বাদ গেছে। হিন্দু মতুয়াদের নাম গেছে, হিন্দুদের মতুয়া তো হিন্দুদের মধ্যেই পড়ছে, মুসলিমও নাম বাদ গেছে। এখানে কোনো নামটা বাদটা কিন্তু ওইভাবে হয়নি। নাম বাদ গেছে, ঠিক মতন কাগজপত্র জমা দিতে পারেনি ওখানে, কিন্তু তাড়াহুড়ো করে কিন্তু এসআই করা উচিত হয়নি। এসআইটা করা উচিত ছিল টাইম নিয়ে, আরো 6 মাস আগের থেকে যদি করতো, তাহলে এই যে নামগুলো সব এখন যে বাদ গেছে, আগের যে নামগুলো 58 লক্ষ যেটা বাদ গেছে, ওটা ঠিক আছে, ওটা মারা গেছে গেছে, ঠিক ডিসিশন ঠিক আছে। কিন্তু এর পরের গুলো কিন্তু ভুল ডিসিশন হয়েছে, তাড়াহুড়ো করে করা হয়েছে। কোর্টের ডিসিশনে এখন লোকের ভোট কবে দিতে পারবো সেটা তাদের চিন্তা করতে হচ্ছে।
এটা ঠিক না, দেশের এটা ক্ষতিকর, এটা দেশের ক্ষতিকর। এই যে ইলেকশন কমিশনার পুরোটাই একেবারে বিজেপির হয়ে খেলছে। ভারতীয় জাতীয় কংগ্রেসের আপনি উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি, হুম সেই হিসাবে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের আপনি আপনার আমরা ভারতবর্ষে জাতীয় কংগ্রেস, দেখুন জাতীয় কংগ্রেস কিন্তু আমরা 48 বছর সরকারে নেই, তা সত্ত্বেও আমাদের লোকরা কিন্তু এখনো ছাপিয়ে পড়েছে। লোক সংখ্যা আমাদের বলছি না, আমাদের বিরাট লোক সংখ্যা আছে, অর্থনৈতিকেরও সেরকম পজিশন নেই। অর্থনৈতিক যে আমাদের যে বিরাট দিল্লির থেকে দেবে সেই অর্থনৈতিক নেই। বিজেপি তৃণমূল এদের অর্থনৈতিকের অবস্থা খুবই ভালো, খুবই ভালো, সেদিক দিয়ে কংগ্রেসের দিয়ে নেই। কিন্তু তা সত্ত্বেও যেভাবে কংগ্রেস কর্মীরা কংগ্রেস কর্মীদেরকে স্যালুট করা উচিত, যে এখনো কংগ্রেস দলটা ভালোবাসে বলেই করে যাচ্ছে। এটা আমি মনে করি ভারতবর্ষে অনেকে দিল্লির থেকে লোকে এসে বলে আপনারা এখনো পার্টি করেন, 48 বছর নেই। এটা হলো কিন্তু আমাদের অনেক পাওনা আছে, যে একটা সরকারে নেই তার সত্ত্বেও আমরা রাজনীতি করছি। কি বার্তা দেবেন আগামী দিনে আপনাদের? বার্তা এটাই দেবো যে মানুষকে বলবো, একবার কংগ্রেস তো কোনোদিন সেভাবে সুযোগটা পায়নি, তখন অনেক ভুল ত্রুটি হয়েছে, এটা অস্বীকার করার নেই। 72 সাল থেকে ভুল ত্রুটি কিছু হয়েছিল, অনেক ভুল হয়েছিল, সেই ভুলটাতে এবার আর হবে না। আমাদের মনে কংগ্রেসকে সব জায়গায় একবার সুযোগ দেওয়া উচিত, ভোট দেওয়া উচিত, সেই সুযোগটা দেওয়া উচিত। কেন কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করেছে, কংগ্রেস সিপিএম এর সঙ্গে জোট করেছে, সেই জোট করে আমাদের কোনো বেনিফিট হয়নি। কংগ্রেস কিন্তু ধ্বংসের দিকে গেছে। তৃণমূলের সঙ্গে জোট করে গিয়ে 2011 সালের পর থেকে কংগ্রেস ধ্বংসের দিকে চলে গেছে। যদি তৃণমূলের সঙ্গে জোট না করে এটা ইয়ে হতো, তাহলে আর কংগ্রেস ধ্বংসটা হতো না। আমাদের যে দলের যে কর্মী নেতা ফেতা তারা কোথায় গেছে, সব তৃণমূলে চলে গেছে। সিপিএম এ কেউ যাবে না, সিপিএম এ কখনো কেউ যাবে না। তো এটা আমাদের ক্ষতি হয়েছে, এটা ভালো হয়নি, এই রাজনীতিটা ভালো হয়নি। সর্বশেষে সামনে একদম মানে একদম কয়েকদিন বাদেই মানে নির্বাচনের দিন এগিয়ে আছে। আমার এলাকায়, আমাদের দমদমে এলাকায় যেরকম আছে, আমরা চাই ঘটনা আছে যে কাজ করবে, মানুষ যাকে মনে করবে যে হ্যাঁ সে কাজ করছে, সে যেই হোক, এখন তো কাজের সুযোগ তো অন্য দল তো পায়নি, তাকে আমাদের মনে যে কাজ করছে তাকে সুযোগ দেওয়া উচিত, যে কাজ করবে তাকে ভোট দেওয়া উচিত। মানুষ যদি মনে, আমাদের মানুষ কিন্তু অনেক সচেতন, মানুষ কিন্তু এখন সেরকম না যে ভোট করে যা বললো তাই করে দেবে। তাই এখানকার শিক্ষিত মানুষ বেশি আমাদের, তাই আজকাল কলোনিরও কিন্তু শিক্ষিত মানুষ এসে গেছে, অনেক ছেলে মেয়েরা কিন্তু সব পড়াশুনো ভালো করছে। তাই আমি মনে করি এখন কলোনি কলোনি আমরা বলি, কিন্তু কলোনির কিন্তু অনেক ভালো ভালো ছেলে মেয়ে উঠে আসছে। তাই আমি মনে করি তারা চিন্তা করবে যে যে কাজ করবে তাকে, কাজের নিয়ে আমাদের দরকার, আমাদের আর অন্য কিছু নেই। আর আমাদের এটা মনে করি চাকরি, যারা আমার বাসস্থান সবই দরকার আছে, চাকরি কিন্তু নেই ভারতবর্ষে।